শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। সেপারেশন অ্যাংজাইটি বা বিচ্ছেদজনিত উদ্বিগ্নতা। আজ আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই আসলে আমরা সেপারেশন বা বিচ্ছেদ এটি এক্সপিরিয়েন্স করতে থাকি। মায়ের পেট থেকে যখন আমরা বের হয়ে আসি তখন আমরা প্রথম আমার মায়ের কাছ থেকে আমার একটা সেপারেশন বা বিচ্ছেদ হয় এবং এই অভিজ্ঞতা আমরা প্রত্যেকেই নিয়েছি, কিন্তু সেই শৈশবের অভিজ্ঞতাটা আসলে আমরা মনে রাখতে পারি না। কিন্তু দিন যেতে যেতে বিভিন্ন সময়ে এই বিচ্ছেদের মুখোমুখি আমরা হই এবং নানানভাবে এটা অভিজ্ঞতা করি। আজ এই অভিজ্ঞতা নিয়েই কথা বলবো একজন সাইকোথেরাপিস্টের সাথে। তিনি হচ্ছেন রেজিনা পারভিন। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। আপা, আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা, এই যে সেপারেশন অ্যাংজাইটি বা বিচ্ছেদের উদ্বিগ্নতা, তা আজকে আমরা নির্ধারণ করেছি আপনার সাথে আলোচনা করবার জন্য। এই অ্যাংজাইটিটা যদি আমাদেরকে একটু মানে আপনার সাইকোলজির প্রেক্ষাপট থেকে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে এই সেপারেশন অ্যাংজাইটি ব্যাপারটা কি? যখন ক্লায়েন্ট দেখি আসলে অনেক পাই এই ধরনের সমস্যা, এবং যেটা তুমি বলছিলে যে জন্ম থেকেই শুরু হয়, যখন মায়ের নারীর সাথে মানে নারীটা যখন কাটা হয় ওই সময় যে বিচ্ছেদটা হয় ওই সময়ে কিন্তু একটি শিশু আসলে মনে রাখতে পারে না পরে, কিন্তু সেই অভিজ্ঞতাটা ভোগ করে। যদি তখন সে অনেক আঘাত পায়, অনেকেরা আছে না জন্মের সময় বিভিন্ন সমস্যা নিয়ে জন্মাচ্ছে, তাদের সাথে যে ট্রমাটা হয় সেটা এক ধরনের অভিজ্ঞতা, এবং ওটা তার কিন্তু সোমাটিক মানে তার শরীরে থাকে। পরবর্তীতে শিশুটি যখন বড় হয়, আমি বলবো যে আমরা তো কর্মজীবী মা অনেকেই, যখন শিশু ধরে নেই 8 মাসের শিশু, তা ছুটির পরে যাচ্ছে, মা যাচ্ছে অফিসে। ইনফ্যাক্ট আমিও ভোগ করেছি। আমার মনে পড়ে গেল এখনই, আমার মেয়ে যখন ছোট মেয়ে খুব করতো, মানে অনেক বেশি কান্না করতো, পাশাপাশি বড় মেয়ে অতটা করেনি। তো সেখানে যেটা হয়েছে যে ও আমার শাড়ির আঁচল ধরে টেনে রাখতো, মানে যেতে দিবে না। তখন ছোট বাচ্চা কিন্তু কিন্তু বুঝতো যে এই টাইমে আম্মু এখন অফিস যাবে, মানে সে অ্যালার্ট, মানে ওইটা একটা ওর টেনশন থাকতো যে আম্মু এখন চলে যাবে। তো অন্যরা যারাই থাকতো না কেন, কিন্তু মাকে তার লাগবেই। এবং আমার মেয়েরই এই সমস্যাটা তখন ছোট্টবেলায় এটা ছিল, আমাকে অফিস তো যেতে হতো, কিন্তু ওর মধ্যে এই ধরনের একটা ছিল। পরে আস্তে আস্তেই হয়েছে, যেমন ও ঘুম থেকে উঠলেই বলতো আম্মু, মানে প্রথম চোখ খুলে আম্মুকে লাগবে তার, এরকম একটা মানে ছিল। কিন্তু এইগুলো আস্তে আস্তে পরে অ্যাডজাস্ট হয়ে যায়। ওটাই কোপ করতে অনেকে পারে, অনেকে পারেন, তখন কিন্তু সমস্যা হয়। তারপর যখন শিশুরা স্কুলে যাচ্ছে, বাসায় মায়ের সাথে থাকে বা খালার সাথে থাকে, ফুপু দাদি নানির সাথে থাকছে সবসময়, তখন অনেককে পায়। কিন্তু স্কুল একা যাচ্ছে, ক্লাসরুমে নতুন অনেকগুলো মানুষ তার সাথে থাকছে, টিচার একটা আননোন, এই সময় কিন্তু একটা অ্যাংজাইটি হয়। অনেক শিশুরা আমাদের কাছে তো আসে সমস্যা নিয়ে, যে জানালার কাছে কাউকে না কাউকে দাঁড়াতে হয়, মা দাঁড়িয়ে থাকতে হবে বা বাবা দাঁড়িয়ে থাকতে হবে, না হয় সে ক্লাসরুমে বসে না। প্লে ক্লাসের বাচ্চাদের কথা বলছি, শুধু প্লে না, একটা বড় বাচ্চা আমি কিছুদিন আগেও দেখেছি, তার বয়স 8 পার হয়ে গেছে, এখনও তার স্কুল প্রবলেম। হ্যাঁ, তো ওর প্রবলেমটা এটা আবার নানান কারণে হতে পারে। ওই স্কুলের কোনো এক্সপেরিয়েন্স তার জন্য নেগেটিভ, এখন সে আর স্কুলে যাবে না, এরকম করে স্কুলটা তার চেঞ্জ করতে হয়। এরকম করে সে 3টা স্কুলই চেঞ্জ করতে হয়েছিল। তো না, স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য হয়। আর একটা মানে প্রথম স্কুলে যাওয়া, সেটা একটা অ্যাংজাইটি। আবার স্কুলে ট্রমা হলে তখন আবার অন্যরকম হচ্ছে, ওটা আরেকটা যেমন হয় যে স্কুলে যাচ্ছে বা আস্তে আস্তে বিছানাটা যখন বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়। বলতে চাচ্ছিলাম অ্যাডোলেসেন্ট স্টেজ, মানে আমরা তো 6-7 বছরে বিছানা আলাদা করে দিচ্ছি। ওইটা আসলে মানে খুব মায়া লাগে তখন বাচ্চাদের জন্য। বাবা মাও ঘুমাতে পারে না, একটু পর পর যে দেখে আসে, বাচ্চাকে আগে থেকে তৈরি করতে হয়। অনেকে আছে তো ওইখানে বোঝে না, তৈরি না করেই হয়তো একটা রেডি করে দিয়ে দিল, আজকে থেকে তুমি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু যে বাচ্চার অ্যাংজাইটি হয় তা না, মা বাবারও অ্যাংজাইটি হয়। হ্যাঁ, অবশ্যই, এটা তো দুপক্ষেরই, মানে সেপারেশন অ্যাংজাইটি দুপক্ষই অভিজ্ঞতা করে। এখানে খুব সুন্দর করে এটা আমাদের কাছে যখন কাউন্সেলিং আসে আমরা বলি কিভাবে ম্যানেজ করবে পেট শেয়ারিং এর জায়গাটা। আমার জানতে ইচ্ছা করছে যে এই যে অ্যাংজাইটি বলছি, কিভাবে ওরা এক্সপেরিয়েন্স করে, কি ধরনের মানে শারীরিক মানসিক অভিজ্ঞতা হয় তাদের সেই সময়? ভয় সবার আগে আসে। আমরা যখন এই অ্যাংজাইটির কথা বলছি, এটা যদি ডেফিনিশনের কথা বলি,
তার মধ্যে আননোন একটা ফিয়ার থাকবে, মানে একটা ভয় থাকবে, একটা ডিস্ট্রেস মানে অস্বস্তি একটা বোধ থাকবে, একটা আতঙ্ক থাকবে, অ্যাংজাইটি যেটা বলছে, অ্যাংশাস একটা লুক থাকে অনেক সময়, বা রাতে সে একা ঘুমাবে না, ঘুম থেকে উঠে যাচ্ছে, বেশি সমস্যা হলে নাইট ফিয়ার হয়, দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে কান্নাকাটি করছে, কাউকে জড়িয়ে ধরে রাখছে, তাকে আর ছাড়বেই না, তাকে ছেড়ে যেতেই দিবে না, মানে এরকম হয়। এটা ম্যানেজ করতে হয় খুব আস্তে আস্তে, প্রবলেম হয় আসলে। তবে সব শিশুদের যে প্রবলেম হয় তা না, কেউ কেউ আছে স্ট্রং, এটাও ডিপেন্ড করে আসলে, ওই কথা চলে আসে প্যারেন্টিং স্টাইলের উপরে অনেক কিছু নির্ভর করে। আমার শিশুটি মানে আত্মবিশ্বাসী নাকি একটু বিলো আছে, একটু কম আছে আত্মবিশ্বাস, এটার উপরে কিন্তু কোপিং মেকানিজমটাও নির্ভর করে, সে কোপ করতে পারবে কি পারবে। আচ্ছা, তো প্যারেন্টিং স্টাইল যদি পজিটিভ হয়, তার সারাউন্ডিংস আশেপাশে যদি ভালো থাকে, তখন শিশু কিন্তু যে কোনো বলে না যে কোনো বাধাই আসুক আমি ম্যানেজ করে নিয়েছি, আমি পারি, অনেকে বলে যে আমি পারি, ওটা আমার জন্য কোনো ব্যাপার না, তার মানে কি সে আত্মবিশ্বাসী। এখানে প্যারেন্টিং স্টাইল তার মানে একটা খুব বড় ভূমিকা পালন করছে, যে প্যারেন্টিং স্টাইলের কারণে একটা মানুষের ব্যক্তিত্বের ধরন কেমন হবে এটা ডিপেন্ড করছে। তো এই যে মানে শৈশব থেকে এই সেপারেশন কিন্তু আজন্ম আমাদের চলতে, মানে আজীবন আমাদের চলতে থাকে, তাই না? হ্যাঁ, আরেকটু বড় হলে তো একটা, যখন আমরা অনেক সময় চাকরি পড়াশোনা করার স্টেজ আছে তো আমাদের বিভিন্ন পর্যায়ে, যে লেখাপড়ার স্টুডেন্ট শেষ হলো, এখন আমি চাকরি করছি, স্টুডেন্ট হিসেবেও কিন্তু বাড়ির বাইরে গিয়ে অনেক সময় বিদেশে গিয়ে পড়াশোনা করতে হয় বা হোস্টেলে গিয়ে পড়তে থাকতে হয়, সেই সময় কিন্তু খুব অনেকের ক্ষেত্রে সেপারেশন অ্যাংজাইটি, বাইরে বিদেশে অনেকে কাউন্সেলিং এ দেশে এসে কাউন্সেলিং নিতে হয়, তারা অ্যাডজাস্ট করতে পারছে না ওই পরিবেশে, বাবা মাকে মিস করছে, বলে হোমসিক। হ্যাঁ, হোমসিক, হ্যাঁ বলে এটা। তো আসলে তখন তার ওখানে একা লাগে, সাপোর্টটা পায় না। এটার কারণ হচ্ছে তার পরিবারের যে সাপোর্টগুলো ছিল, সেই সাপোর্ট সিস্টেমটা এখন আর নাই। তখন ও কিন্তু লোনলিনেস হবে, তারপর সে হেল্পলেস ফিলিংয়ে থাকে ওরা বেশিরভাগ। যদি ভালো বন্ধু হয়ে যায় তখন অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু একটা বন্ধু না থাকলে ওই দেশে তখন একাকী লাগে, পড়াশোনায় তখন প্রবলেম হচ্ছে। তারপরে আসি আমি আমাদের যে পরে কি হয়, কনজুগাল লাইফ শুরু হয় না, আমরা সেই একটা বিরতি নিয়ে এসে আবার এই অংশটা শুনি, কারণ এখানে একটা বড় অনেক কিছু বড় পরিবর্তনের ব্যাপার থাকে, আমরা আরেকটু বিস্তারিত শুনবো। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি নিয়ে রেজিনা পারভিনের সাথে। আপা, যেখানটাতে আমরা ছিলাম ওখান থেকেই শুরু করি, যে কমিউনিকেশন খুব প্রয়োজন। যখন দেখা যাচ্ছে যে একটি পরিবারে মা তার সন্তানকে মিস করছে, তার ছেলেকে মিস করছে, ছেলে যেভাবে আগে আসলে বিয়ের পরে আর তাকে সেরকমভাবে পাচ্ছে না, আগে যেরকমভাবে পেত। ওয়াইফদেরও অনেক সময় এরকম কমপ্লেইন হয় যে শুধুমাত্র মার কথা শুনে, শুধুমাত্র মাকেই বেশি ভালোবাসে, আমাকে কোনো সময় দেয় না। ডিফারেন্ট চিত্র আছে, মার কমপ্লেইন আসতে থাকে যে বিয়ে দেওয়ার পরে তো আমার ছেলে একদমই বউয়ের সাথেই শুধু থাকে, আমার কোনো খোঁজই নেয় না। তো এখানটাতে আসলে কমিউনিকেশন আপনি বলছিলেন যে কিভাবে এই জায়গাটাতে একটা ব্যালেন্স করতে পারে। ওটাই যে রোলগুলো বুঝে বুঝে প্লে করা, যে মাকে একটু ছাড় দেওয়া, একটু কনসিডার করা, বা মাকে প্রায়োরিটি দেওয়া। এখন সে লিডিং পারসন, তার প্রায়োরিটিটা আছে, এটা কিন্তু ছেলেটার মেয়েটাকে বোঝানো দায়িত্ব তার ওয়াইফকে। প্রথমেই যদি বাবা মার সম্পর্কে আমি তাদের রেসপেক্ট, তাদের জায়গাগুলো, তাদের ভ্যালুটা যদি আমি বুঝাতে পারি, তখন কিন্তু সেও ভ্যালু দিতে চেষ্টা করবে। এখানে আমার একটা জিনিস মনে হয়, আচ্ছা আমার ভালোবাসার মানুষটা যদি সে হয় আর তার বাবা মা যদি হয়, তাহলে তাদেরকে আমি কেন ভালোবাসবো না? এটা কিন্তু কারো চিন্তা ওইভাবে আসে না। আচ্ছা, মানে এখানে কেন আমি তাদেরকে অন্যভাবে দেখছি? মানে আমরা একই মানুষ, বা আমি আমার বাবার বাড়িতে যেভাবে ছিলাম, তাদেরকে যেভাবে দেখেছি, এখানে এসে আমি সেটা দেখতে পারি না। এরকম মানে এই জায়গাটা একরকম হয় না আসলে। কিন্তু আসলে একটু চিন্তা করা, পজিটিভিটিটা যদি আমার মধ্যে থাকে, তাহলে সেখানে কিন্তু একটু হয়। আবার ব্যাপার আছে, মেয়েটা হয়তো অনেক খাটছে সংসারে, অনেক কিছু করছে, অনেক সবার দায়িত্ব করছে, ঠিক আছে সব, কিন্তু হাজব্যান্ডের কোনো একনলেজমেন্টই নাই। সে কিন্তু এইটাই আশা করে যে আমি যে এত কিছু করছি তোমার ফ্যামিলির জন্য,
তুমি আমাকে রেকগনিশন দিবে, মানে স্বীকৃতি, যেটা বাংলায় বলছি আমি, যে স্বীকৃতিটা সে আশা করে, কিছু না, এটা টাকা পয়সা সে চাচ্ছে না, কিন্তু মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, রেসপেক্টের জায়গাটাই আবার চলে আসে, এটা কিন্তু দরকার। এবং তখন এখানটাতে সে যে আগ্রহ করে আরো বেশি করে করবে তাদের জন্য। ছেলেটির যে ভূমিকা সেটি আবারও চলে হ্যাঁ, আসে যে সে যেমন তার মা বাবার গুরুত্বটি, তাৎপর্যটি তার ওয়াইফকে বুঝিয়ে বলবে, তেমনি মা বাবার কাছেও কিন্তু ওয়াইফের ব্যাপারটি তারই সেটা তুলে ধরবার তুলে ব্যাপার। ধরতে হবে, হ্যাঁ। কারণ ওই মেয়েটি কিন্তু তাকে কেন্দ্র করেই ওই বাড়িটিতে বসবাস শুরু করেছে। তো কাজে এবার মেয়েটির কি সুবিধা অসুবিধা বা কি পছন্দ, সেখানটা কিন্তু হাজবেন্ডকেই তুলে ধরাটা প্রয়োজন, যে মানে জায়গাটি শুরুতেই সম্পর্কে এগুলো করতে হবে আসলে। প্রথম 6 মান্থসে অনেক কিছু করতে হয়, যেমন মেয়েটির বার্থডে, কেউ বাবার বাড়িতে হয়তো সবসময় করা হচ্ছে, এখানে কেউ মনেও করলো না, কিছু করলো না, হাজবেন্ড দিন শেষে ফুল নিয়ে আসলো তার জন্য, এটা কিন্তু সবাই দেখলো যে আজকে ওর বার্থডে, সেই জন্য নিয়ে এসেছে। হয়তো বা ফোন করেই বা বলতে পারে আজকে ভালো কিছু একটু রান্না করো, এটা কি কোনো ব্যাপার বলাটা? অবশ্যই না, না, এটা কিন্তু এটা আমরা বরং এটা খুব করছি স্বাভাবিক। না। হ্যাঁ, আমরা করছি না, মানে এগুলো বেয়ার মিনিমাম, যদি কেউ এই ধরনের ছোট ছোট জেস্টার ইয়ে করে, প্রপোজ করে, তাহলে কিন্তু অনেক কিছুতেই অনেক মিনিমাইজ হয়ে যায়, অনেক কনফ্লিক্ট মিনিমাইজ হয়ে যাওয়া সম্ভব। তো আপনি আরেকটা জিনিস যেটা আনছিলেন, যে কি ধরনের সিমটম হয় আসলে যখন এই ধরনের অ্যাংজাইটি আসে কারো ভিতরে? আসলে শুধু শিশুরই যে প্রবলেম হচ্ছে তা না, আমরা তো বললাম বড় বেলায় অনেক বড়দেরও কিছু হচ্ছে, এবং আমরা আমাদের কাজের ক্ষেত্রে অনেক পাই সিমটম নিয়ে আসে যারা মানে একটা হচ্ছে স্লিপ প্রবলেম হয়, তাদের একটা আননোন একটা ফিয়ার থাকবে, ভয় থাকবে, কেন ভয় পাচ্ছে সেটা সে জানে না, সোমাটিক পেইন হয়, অনেক ধরনের বমি হয়, অনেক সময় অনেক বমি হচ্ছে, কেন বমি হচ্ছে কেউ জানে না, সিমটম নিয়ে আসতেছে। তারপরে মেজাজের মানে সাইকোলজিক্যাল যে জায়গা, সেটা হচ্ছে মেজাজ খিটখিটি থাকবে, অথবা অ্যালোন, একা থাকবে, সোশ্যাল জায়গাগুলো কমে যাচ্ছে, কোথাও যেতে ইচ্ছা করে না, ভাল লাগে না, ডিপ্রেসিভ জায়গাগুলো চলে আসে। ইভেন মানে অন্যের সাথে কনফ্লিক্টগুলো হচ্ছে, যাদের খিটখিট মেজাজ সম্পর্ক, এরা কিন্তু ভালো রাখতে পারে না, কারণ তার সে নিজেই তো ভালো নেই। আরেকটা জিনিস হচ্ছে যে ফ্রাস্ট্রেশনে গেলে কিন্তু অনেক সময় বকে যেতে পারে, আমরা যেটা বলি না আমার ছেলেটা বকে গেছে, মানে কি, মানে সঙ্গ দোষে সে খারাপ হয়ে গেছে, সে নষ্ট হয়ে গেছে, সে হয়তো বকে যাওয়া বলতে কি বুঝাচ্ছেন? বকে যাওয়া মানে কথা শোনে না, বেয়াদব, ঘরে থাকে না, ঘুমায় না, বাসায় যখন তখন আসে, মানে মেজাজ মর্জি মতো চলছে, তার মানে পরে দেখা গেল সে ড্রাগসে আছে, তার মানে ড্রাগ অ্যাডিকশনেও কিন্তু চলে যেতে পারে। সেইখানটাতে আরো সচেতন হওয়াটা সচেতন প্রয়োজন। হওয়া, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে আপনি যেটা বলছিলেন যে প্যারেন্টিং, আসলে প্যারেন্টিং একটা অনেক বড় ভূমিকা পালন করে, যে একটি মানুষ যে ধরনের অ্যাংজাইটির ভেতর দিয়ে যাক, তার প্যারেন্টিং বা তার এনভায়রনমেন্ট কীরকম ছিল সেটার উপর নির্ভর করবে যে সে কতটুকু ভালো কোপ করতে পারবে এবং তার ব্যক্তিত্বের ভালো ধরন থাকবে সে কেমন হবে। এবার যদি আমরা একটু প্যারেন্টিং সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারি, যে একটু বলছি প্যারেন্টিং এর, যে আমার ডক্টর এরিক বার্নের নামটা একটু মনে হয়ে গেল, উনি আমেরিকান সাইকিয়াট্রিস্ট, উনি বলেছেন, একটা থিওরি থেকে বলছি, ট্রানজেকশনাল অ্যানালাইসিস, এটা থিওরি থেকে বলছি, প্যারেন্টিং স্টাইল উনি দুই ভাগে বলেছেন, মানে সহজভাবে বোঝানোর জন্য এইটা বলে এই থিওরিটা বলছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ক্রিটিক্যাল প্যারেন্টিং, একটা নার্চারিং প্যারেন্টিং। নামেই বুঝতে পারছি, নার্চারিং মানে যত্ন থাকবে, ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল, বাবা মা রাগী থাকবে, মারবে, শাসন করবে, কোনো কেয়ার করবে না, নেগলেক্টেড থাকবে, অনেক কিছু, এবং ওই ছেলেমেয়েরা বেয়ারা হয়ে যায়, ডিসওবে করে প্যারেন্টসকে, সম্পর্ক শব্দটাই আর সেখানে থাকে না, পরে পরিণতি কিন্তু ড্রাগের দিকে চলে যাচ্ছে, এরকমও হতে পারে। তো আর নার্চারিংয়ের জিনিসে আসলে আমরা পজিটিভ প্যারেন্টিং যেটা বলছি, সেখানে কি থাকতে হবে, কেয়ার থাকতে হবে সবার আগে, আস্থা থাকতে হবে, প্যারেন্টসকে কিন্তু ছেলেমেয়েদের বিশ্বাসও করতে হবে। অনেক সময় আমরা এরকম শুনি যে ও এটা করে নাই, কিন্তু বলে হ্যাঁ না তুই তো করেছিস, এটা তোরই কাজ, এটা আর কেউ না, তোরই কাজ, মানে ব্লেম দিয়ে দিচ্ছে। ইভেন অনেক সময় অ্যাডোলেসেন্ট স্টেজ বা 13-14 বছরের ছেলেমেয়ে অনেক সময় বাসায় দেখা গেল যে টাকা নাই মানি ব্যাগ থেকে, আমি একটু মানে এটা নেগেটিভ, বাট হচ্ছে, বলছি হঠাৎ করে ব্যাগে টাকা নেই, বা একটা ঘড়ি নাই, দেখা গেল যে ওই তার নিজের ছেলেকে ধরে মারলো, পিটালো, মানে নাই, কে নিছে, তুই কিছু করছিস, তুই কিছু করছিস, কোন বন্ধুকে দিয়ে দিছিস, আসলে সে করে নাই, করেছে তার মামা একজন বাসা থেকে নিয়ে গেছে হয়তোবা, আচ্ছা, তার মানে সে ড্রাগে আছে, কেউ জানে না, জিনিস নাই, টাকা নাই, প্রায় এরকম শোনা যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু ওই ছেলেটাকে ব্লেম করে দিলাম, তখন যেটা হবে যে ওকে ও মার খেলে হলো, ও কিন্তু জেদি হবে,
বাবার প্রতি বা মার প্রতি কিন্তু তখন আর এটা থাকবে না, শ্রদ্ধা থাকবে না সবার আগে। অতিরিক্ত মারধর করলে নেগেটিভ ক্রিটিক্যাল প্যারেন্টিংয়ে শ্রদ্ধা থাকবে না, ও ডেসপারেট হয়ে যায়, তার পার্সোনালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, তার মধ্যে সফট পজিটিভ জিনিসটা আর থাকছে না। এবং আমাদের মনের উপরে সবচেয়ে বেশি চাপ পড়ে যখন ক্রিটিক্যাল প্যারেন্টিংটা চলতে থাকে, মানে অতি শাসন, যেটা অতি শাসন, সেটা স্কুলের টিচাররাও কিন্তু আগে যেটা ছিল, যে এখন কমেছে, আগে ছিল যে অতিরিক্ত শাসন করে। ইভেন যারা ধরেন আরবি যারা পড়ে, এদের এখানে এরা আগে ছিল বেতে লাঠি থাকতেই হবে, না হলে পড়া ভালো হয় না। তো এই যে অতি শাসনে যারা থাকে এরা কিন্তু আসলে ভালো পার্সোনালিটি হয় না, এরা হাইড অ্যান্ড সিক করে। তার মানে বলছেন অতি শাসনেও আসলে ভালো হয় না, অতি আদরও অ্যাকচুয়ালি প্রয়োজন, প্যাম্পারিং চাইল্ডও ভালো না। আর আরেকটা বিরতি আমরা নেব, বিরতির পরে এসে আমরা একটু শুনবো যে এক্স্যাক্টলি তাহলে কি ধরনের পেরেন্টিং হলে তাহলে আসলে একটা শিশুর জন্য হেল্পফুল। প্রিয় দর্শক, বিরতির পর আমরা পজিটিভ পেরেন্টিং নিয়ে আরো কথা বলবো, সঙ্গেই থাকবেন আশা করি। দেখছেন প্রমিসেস জানতে চাই, আবারও ফিরে এসেছি বিরতি থেকে। আজ কথা হচ্ছে সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিনের সাথে সেপারেশন অ্যাংজাইটি বা বিচ্ছেদজনিত উদ্বিগ্নতা এই বিষয়ের উপর। আপা, এবার তাহলে আমরা জানতে চাই যে এক্স্যাক্টলি কি ধরনের প্যারেন্টিং হলে বা বাড়ির পরিবেশটা কেমন হলে একটি সন্তানের বেড়ে ওঠা সুন্দর সুস্বাস্থ্যকর হবে। একটা ওই যে বলছিলাম নার্চারিং প্যারেন্টিং, তার মানে প্যারেন্টকে অবশ্যই অনেক বেশি মানে কন্ট্রাস্ট থাকতে হবে, কিন্তু অতিরিক্ত না। আচ্ছা। আবার তাদের অনেক সময় আমরা দেখি যে মানে এক্সপেকটেশনটা অনেক হাই থাকে, আমার শিশুর একাডেমিক পারফরমেন্স কি পরিমাণ বা কতটুকু সে পারে, অঙ্ক কতটা পারে আমি জানি, কিন্তু আমি আশা করছি তুমি 95 পেতেই হবে, না পারলে বেদম মার দিলাম। তো এভাবে এটা কোনো প্যারেন্টিং হয় না। প্যারেন্টসরা হয়তো ভাবে আমি খুব কনসার্ন, আমি তার লেখাপড়া দেখছি, আমি 5টা 6টা টিচার দিয়ে দিচ্ছি, এরকম অনেক পাই, 7-8টা টিচার থাকে, ওয়ান আফটার ওয়ান টিচার আসে বাসায়, তারপর আবার বাইরে কোচিংয়ে যায়, ও যে কখন খায় তাই জানি না। তো এটা কোনো প্যারেন্টিং হলো না। প্যারেন্টসের সাথে তাদের ইন্টিমেসি মানে ইন্টিমেট যে পার্টটা, তাদের সখ্যতা থাকতে হবে, বাড়ির পরিবেশটা থাকতে হবে শিশু বান্ধব, তাই না? যে ও শিশুটা কি চায় ওটা খেয়াল করা, ওর সাথে ভালো মানে বিহেভ আমি করছি কিনা নিজেকেও মনিটর করা, ইভ্যালুয়েশনটা নিজেরও দরকার। আচ্ছা। তাহলে আমার শিশুকেই দেখছি বা খাবার দিচ্ছি খাওয়াচ্ছি, অনেকে খাবার খোটা দেয়, হ্যাঁ এই তো পিজা এনে খাওয়াইলাম, এটা তো করলি না, ওটা খাবারটার সাথে এই কাজের কি সম্পর্ক? এইটা কিন্তু তার ওই যে টিএ থেরাপিতে যেটা বলেছে তার ব্যক্তিত্বের জায়গায় কিন্তু চলে যাচ্ছে। অনেকে বলে যে ওরাও তো একই খাবার খায়, হ্যাঁ তুমি পারো না কেন ওদের মতো? তাহলে আত্মবিশ্বাসটা আমি শেষ করে দিচ্ছি। যে নেতিবাচক জায়গাতে কম্পেয়ার করা এটা সিবলিংদের মধ্যে প্রচুর হয়। বড় বাচ্চাকে ভালো করছে, সে হয়তো একটু কম পারছে, তার সাথে খারাপ বিহেভ করছে। আমি জাস্ট ছোট্ট করে একটা কেস বলছি, আমার অনেক আগে দেখা একটা কেস। আমি যখন ঢাকা শিশু হাসপাতালে ছিলাম আর কি কাউন্সিলর হিসাবে, তখনের সেই ফ্যামিলিতে বড় ভাই আর বোন ছিল, বোনটা একটু ছোট কিন্তু বাল্কি ছিল, বেশ স্বাস্থ্য ভালো। এটা আমার একটা পাবলিকেশন কেসটা বলছি আর কি। তো ও ফেইন্ট হয়ে যায়, এই সিমটমই আমাদের ওখানে এসেছে। তারপর ডাক্তারি অ্যাসেসমেন্ট নিউরোলজিক্যাল যা এগুলো করছে, ইজি পর্যন্ত করা হলো, ইজি রিপোর্ট তার ভালো আছে, কিন্তু তার খিঁচুনি হচ্ছে। এটা খিঁচুনি প্রথম সবাই ভেবেছে, পরে কাউন্সিলিংয়ে আমি বসলাম, এরপরে যখন হিস্ট্রি নিতে জানা গেল যে ওর হলো সিবলিং অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ওর বড় ভাই ওকে মারে, প্যারেন্টসরা জানে না, বাবা মা বাইরে থাকে, বলে যে আমি তোর সাথে খেলে মানে রেসলিং খেলে, আচ্ছা, মানে ওই যে বক্সিং, ওকে স্বাস্থ্য ভালো, ওকে সারাক্ষণ এরকম মারে, ও কাঁদে যখন তখন আরো জোরে মারে, কান্না না থামলে আরো জোরে মারবে, এরকম করে। এটা অনেক দিন চলছে, এটা মেবি 3 ইয়ার্সের বেশি, আমাদের কাছে তো অনেক পরে এসছে। মানে ফেইন্ট যখন হচ্ছে, তার মানে ওই যে সিমটম যখন আউটবাস্ট হচ্ছে তখন এই করে আর ওই বুলি করতো, ওই তুই কিছু পারিস না এই গাধা, এরকম। এটা একটু বলতে চাই, নিক নামে আমরা ডাকি, কিন্তু অনেক বাড়িতেই আছে যে অন্য একটা ক্রিটিক করে একটা নাম দিয়ে দিচ্ছে, একদমই ঠিক না। হ্যাঁ, এটা তার ব্যক্তিত্বের উপরে কিন্তু পড়ে। আমি অনেক পেয়েছি যে যারা ইন্টারভিউ বোর্ডে যে মানে পারে না, কারণ ওই যে ক্রিটিক্যাল প্যারেন্টিং আছে, অনেক হিস্ট্রি তাদের নেগেটিভ আছে, যেগুলোর জন্য সে সেলফ এস্টিম একদমই নাই।
সে ভাই সবই হয়তো পারে কিন্তু আনসার বলতে পারছে না, নার্ভাস হয়ে যাচ্ছে, যে অ্যাংজাইটি হচ্ছে। সো অ্যাডাল্টহুডে যে এই সিমটমগুলো হচ্ছে, এবং ওই মেয়েটারও তো একই জিনিস হলো, যখন এইটা বের হলো যে এটা এই জিনিস, এরপরে তোর ভাইকে নিয়েও আমরা বসলাম, প্যারেন্টসকে জানানো হলো বিষয়টা। তারপরে ওর বাবা মা বললো আমার মেয়েকে আমি হোস্টেলে দিয়ে দিই, ওনাদেরই হলো মেয়েকে সরিয়ে দিলাম হোস্টেল, কিন্তু প্যারেন্টিংয়ের জায়গায় ওনার রোলটা কী ছিল, মানে এরকম অনেক সব অ্যাভয়েডেন্ট। হ্যাঁ, তো এইগুলো আসলে আমাদের ছোটোখাটো, আবার অনেক সময় মায়েরা বলে যে তোর জন্যই আমি এই সংসারটায় থেকে গেলাম, আসলে এটা কমন কথা, সবাই মানে ঝামেলা হলে বলি, কিন্তু যখন বড়রা হয়তো ফিল করে না, কিন্তু ছোট বাচ্চাদের এফেক্ট হয়। ওরা মনে করে আমার মা তো চলে যাবে, ওরা কিন্তু অ্যাংজাইটিতে থাকে প্রতিদিনই, আম্মু হয়তো চলে গেছে, ঘুম থেকে উঠে লাফ দিয়ে ওঠে, মা হয়তো চলে গেছে, মা হয়তো নাই। তো এই কথাগুলো আমরা আসলে বলবো না, ছোট বাচ্চাকে আমরা এটা বলবো না, কারণ আরেকটা আরেকটা যেমন বলে যে বাসা থেকে বের করে দেব। হ্যাঁ, অনেকে বাথরুমে লক করে রাখে। আমার আদরের বাচ্চা, যাকে আমি এত ড্রেস কিনে দিচ্ছি, খাবার সব করছি, আমার নিজের, এটা হলো আমার নিজের বিহেভিয়ার প্রবলেম, আমার রাগ যে হয়তো কথা শুনে না, হোমওয়ার্ক করে না, ওকে লক করে আমি 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিলাম। এইটা ওর জন্য অনেক বড় পানিশমেন্ট। এবং অ্যাডাল্ট কেসের ঘটনা আমি এটা বলছি, যে অ্যাডাল্ট হয়ে এখনো সেটা তার মাকে ক্ষমা করতে পারবে না, সে যে সময়টিতে তার সবচেয়ে বেশি প্যারেন্টকে দরকার, সেই সময়টাতেই প্যারেন্টের কাছ থেকে এই একটা ধরনের রিজেকশন আছে। কিন্তু এইটা কিন্তু এটা আমরা খোঁজ করলে জানা যাবে অনেক আছে এরকম হিস্ট্রি, যে বাথরুমে আটকায় রাখে, লক করে রাখে, পানিশমেন্ট। এবং বাড়ি থেকে বের হয়ে যাও, এটা খুব কমন ডায়লগ। হ্যাঁ, একদম বের করে দেব, কিছু হবে না, হ্যাঁ তোকে দিয়ে কিচ্ছু হবে না, এটা একেবারেই, এটা বলা মানে শেষ। আমি একটু বলি থিওরি থেকে, একটা যে 10 পারমিশন যে কথাগুলো আছে, যে আমরা ওই থিওরিতে জেনেছি যে 10টা বা 12টা পারমিশন আছে, যেগুলো আমার সন্তানকে দিলে তারা, মানে তুমি যে এক্সিস্ট, তুমি যে আছো, এটা আমার অস্তিত্বের প্রশ্ন, হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, সেই মেসেজগুলো আমরা কিভাবে দিব? অনেক সময় আটার করব, বলতে হবে, কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলা, এই যে টাচটা, এই যে হাত, এই বাচ্চাটার মানে এই জিনিসটা তার দরকার। ওকে, এটা তার বডিটাকে কিন্তু সুদিং করে, তার কষ্টগুলো অনেক সময় কমায়। অ্যাডাল্টহুডে সে ভালো ফিল করে যে আমার মা আমাকে এভাবে আদর, এবং রোল মডেল এটা। সে কিন্তু এই পজিটিভ প্যারেন্টিংয়ের যে প্যারেন্টস, তাদের থেকে মেসেজগুলো নিয়ে তার প্যারেন্টহুডে সে তার সন্তানকে এগুলো করবে। আচ্ছা, এটা তো পরম্পরা চলবে, আমি এখানে মার খেলে এই খেলে আমিও আমার সন্তানের জন্য লাঠিটাই নিব, ওটাই তো আমি শিখেছি। হ্যাঁ, একদমই প্যারেন্টিং আমরা কপি করি। হ্যাঁ, আমি আমার প্যারেন্টকে যা করতে দেখেছি তা নিজের ভিতর সাইকোলজিক্যালি আসেও, আমরা অবজার্ভ করি, ওটা অটো চলে আসে। আমরা তো পড়েছি এই জিনিসগুলো, যে এটা চলে আসবে আমার ভেতরে আনকনশাসলি। আমি ওটা পছন্দ করি না, বাবার রাগের ওই অ্যাটিটিউড, সাপোজ ছুঁড়ে ফেলতো, গ্লাস ভেঙে ফেলতো, আমি এখন আমার মোবাইল ভাঙি, হ্যাঁ, কিন্তু তখন কিন্তু ওইটা আমি ভয় পেতাম, পছন্দ করতাম না, এখন আমি আমার মোবাইল ভাঙছি। সো সন্তানের এই কাজগুলো থেকে বাবা মায়ের উপলব্ধির প্রয়োজন আছে, যে অ্যাকচুয়ালি ও কোথা থেকে নিয়েছে। এখন এই কাজটা আমি অ্যানয়িং হিসেবে দেখছি, কিন্তু ও পিক করেছে আসলে আমারই কাছ থেকে। তো নিজের চোখে আয়নাটা ধরা সবার আগে প্রয়োজন। ভালো রোল মডেল আমার সন্তানের সামনে আমাকে থাকতে হবে, তাহলে এই সন্তানও এই লার্নিংটা আমার মধ্যে আসতে হবে, এই মানে অ্যাওয়ারনেসটা। অনেক ধন্যবাদ। আজকে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি চমৎকার প্যারেন্টিং কিছু টিপস আজকের এই পর্ব থেকে পাওয়া গেল। আপনাকে ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি আগামী পর্বেও আপনাদের পাশে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।